নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেকদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিষয়গুলোর মধ্যে বেশিরভাগই থাকে আমাদের সমাজ, আমাদের সেই সমাজের অন্তর্গত রাজনীতি, রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি অথবা আন্তর্জাতিক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় কথা বলি। কিন্তু আমাদের আশেপাশের যে পরিবেশটা, সেই পরিবেশ নিয়ে আমরা একদিনও কথা বলি কি? খুব কম আমাদের আলোচনায় আসে, হাইটকের আলোচনায় আসে পরিবেশ। কিন্তু যে মাটিতে আমরা বসবাস করছি, যে পৃথিবীতে আমরা নিত্যদিন কাটাচ্ছি, প্রত্যেক দিনের যে জীবন যাপন, যে বসুন্ধরার বুকে, সেই বসুন্ধরাকে আমরা ওই এপ্রিল মাসের বসুন্ধরা দিবসে কিংবা জুন মাসে পরিবেশ দিবসে এই সময়ে একটু স্মরণ করবার চেষ্টা করি আর কি, একটা আধটা দিন 365 দিনের মধ্যে। কিন্তু যখনই আপনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নোটিফিকেশনটা মোবাইলে আসে, স্মার্টফোনে তো এখন অনেক কিছুই স্মার্ট, অনেক কিছুই আধুনিক, তখন খানিকটা হকচকিয়ে যাবার মতন অবস্থা হয়। 350, কখনো 280 এরকম একটা দেখাচ্ছে। কিন্তু সেই দেখানোটাই সম্পূর্ণ নয়। সেই সঙ্গে সঙ্গে বাতাসে ভাসমান যে ধূলিকণা, আমাদের পরিবেশ দূষণের মূল যে সমস্যা, সেই বাতাসে ভাসমান ধূলিকণার সবকটি সূচক সেখানে দেখায় না, সবকটি সূচক সেখানে ফুটেও ওঠে না। আপনি জানতেও পারেন না যে ঠিক কি বিপদের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কলকাতার রাস্তায়, আমাদের যে শহর, সেই কলকাতার রাস্তায় যে বাইকাররা, তারা মুখে মাস্ক পরছেন। তার কারণ ধুলো এবং ধোঁয়াশা এবং কুয়াশা তাদেরকে বেশ খানিকটা কাবু করে ফেলছে। অনেকেরই খুসখুসে কাশি, অনেকের খক খক কাশি, ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে ফুসফুসের সমস্যা নিয়ে, গলার সমস্যা নিয়ে, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এই সমস্যাগুলো তো আছেই। আর তার সঙ্গে দোসর শীত। কিন্তু সেই শীতও ঠিকঠাক মতন পড়ল না এবার কলকাতায়। ডিসেম্বরের মাঝমধ্যখানে কিছুদিনের জন্য, 2-3 দিনের জন্য একটুখানি কনকনে ঠান্ডা অনুভব করলো শহরবাসী, এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে একেবারে প্রচণ্ড গরম। দুপুরবেলায় গা ঘেমে যাচ্ছে, গায়ে সোয়েটার বা শীতবস্ত্র রাখা যাচ্ছে না, এবং রাত পড়লে, অর্থাৎ সন্ধে রাতের দিকে যখন গড়াচ্ছে, সেই সময়টা একটু শিরশিরে ঠান্ডা। আর এই যে পরিবেশের, অর্থাৎ আবহাওয়ার যে তারতম্যটা, সেই তারতম্যে অনেকেই কাবু হয়ে পড়ছেন, বিশেষ করে বয়স্করা। এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে করোনার একটা ভয়। আবারও করোনার আতঙ্ক এই মুহূর্তে আমাদের গ্রাস করছে। এই মুহূর্তে এই শীতের মরশুমটায়, অর্থাৎ বর্ষ শেষের আনন্দ এবং তারপর অনেকগুলি মেলা পরপর শহর জুড়ে, শহরের আশেপাশে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা দেশ জুড়ে গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। এদিকে বইমেলার মতন একটি মহাপার্বণ কলকাতার বুকে হতে চলেছে। সুতরাং সেখানে প্রচুর লোক সমাগম হবে এবং ধুলোও উড়বে। আর সেই ধুলোয় সেই লোক সমাগম, সেই জনগণের কতটা অসুবিধা হবে, কতটা তারা কাবু হয়ে পড়তে পারেন যে আশঙ্কা রয়েছে, সেই সব নিয়ে আজকে আমাদের হাইটকের আলোচনা থাকছে। আর সেই সঙ্গে অবশ্যই থাকছে আমাদের আশপাশের পরিবেশটা দ্রুত বদলে যাওয়া, দ্রুত আমাদের এই পৃথিবীর বদলে যাওয়া। আর এই নিয়ে আমাদের আলোচনাতে যোগ দিচ্ছেন যারা, সেই এস্টিমড প্যানেলের সঙ্গে অবশ্যই কথা বলবো, আলাপ করিয়ে দেবো আপনাদের। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিবেশবিদ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমি আলোচনাটা শুরু করব যে জায়গা থেকে, সেই জায়গায় সত্যি সত্যি মানে এই মুহূর্তে যে বইমেলা শুরু হতে যাচ্ছে, সেখানেও সেটাকেও প্লাস্টিক মুক্ত করার, সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার একটা আর্জি রাজ্যের ন্যাশনাল জুট বোর্ডের কমিশনারের তরফ থেকে আমরা গতকালই দেখছিলাম। সেখানে আর্জি জানানো হলো যাতে একেবারে প্লাস্টিক মুক্ত করা যায় বইমেলাকে। কিন্তু শুধুমাত্র প্লাস্টিক তো নয়, সেই সঙ্গে সঙ্গে আরও নানান রকম দূষণ হবে। সেখানে খাবারের স্টল যেমন থাকবে, সেখানে বিভিন্ন বইয়ের স্টল তো থাকবেই। তো সেখানে মানুষজন খাবেন দাবেন, কাপ, এঁটো, ডিশ ইত্যাদি ইত্যাদি ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে। সেখান থেকে যেমন দূষণ হবে, তেমনি ধুলোর থেকেও দূষণ হবে। এই দূষণের কবলে কতটা এই মুহূর্তে কলকাতার আশঙ্কা, আমি সেই জায়গা থেকে একটু আলোচনাটা শুরু করতে চাইব। আমি শুরু করব ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষকে দিয়ে। তুমি যেটা বললে, বই মেলাটা তুললে, বই মেলাটা আমরা জানি ময়দানে বই মেলা উঠে গেছে অনেক দিন, এবং বই মেলাটা লাস্টে মিলন মেলা, দেন সল্ট লেক, এই সমস্ত জায়গায় হচ্ছে। কিন্তু ময়দানে উঠে যাওয়ার কারণই ছিল যে আমাদের ফুসফুস ভীষণভাবে দূষিত হয়েছিল,
এবং সেটা লোকের পায়ে ধুলো উঠছিল এবং অনেক প্লাস্টিক ছড়িয়ে যাচ্ছিল। কিন্তু শুনলে অবাক হবে, ময়দানে বইমেলা বন্ধ হলো কিন্তু দূষণ কিন্তু বন্ধ হয়। মানে তুমি যদি ধরো 2nd জানুয়ারি, যেখানে বর্ষ শেষ হয়ে গেল 31 তারিখ, 1st জানুয়ারি 25 তারিখ থেকে শুরু হলো, বলতে পারো একটা সবুজের উপর, একটা বলতে পারো আমরা গ্রিন ফিল্ডের উপর রীতিমতো ওখানে রেপ চললো। রেপটা এই কারণে বললাম যে এত থার্মোকল, এত প্লাস্টিক 7-8 দিন ধরে চললো, সবুজকে ধর্ষণ করা হলো। এবং সেইটা যখন আমরা গিয়ে দেখলাম যে এই রকম ভাবে বিভিন্ন গর্তের মধ্যে, নালার মধ্যে এই সমস্ত প্লাস্টিক পড়ে আছে, এবং আরো অবাক হলাম যখন কেএমসি লোকরা এসে সেটা সকালবেলা জ্বালিয়ে দিল। আমরা জানি না তারা কেএমসির লোক কি কাদের লোক, স্টাফরা এসে তাড়াতাড়ি প্লাস্টিক পরিষ্কার নাম করে ওটা জ্বালিয়ে দেওয়া হলো। আর যখনই জ্বালিয়ে দেওয়া হলো, তুমি জানো ডাইঅক্সাইড বলে এবং স্টেরিন বলে যে দূষিত কণাগুলো বেরোয়, দূষিত গ্যাস, যেটা মানুষের শরীরে ভীষণ ক্ষতি করে। আর একটা না বললেই নয়, তুমি যেখান থেকে শুরু করেছিলে বইমেলা, ওই যে আমাদের যে পুরনো বইমেলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে দেখা যাচ্ছে ঘোড়া প্লাস্টিক খাচ্ছে, ছাগল ভেড়া প্লাস্টিক খাচ্ছে, বক বক এসে প্লাস্টিক খাচ্ছে, পাখিরা প্লাস্টিক খাচ্ছে। এই যে মাইক্রো প্লাস্টিক, অর্থাৎ আমরা যেটাকে বলি যে প্লাস্টিকের যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, সেটা সূর্যের আলোয় যখনই আল্ট্রাভায়োলেট এসে পড়ে ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকে, তখন ছোট মলিকুলসে, ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো পার্টিকেলসে ওটা ভাগ হয়ে যায়, এবং সেইটা যদি মানব দেহে ওই পশু পক্ষীর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ক্যান্সার হতে পারত। তো এইভাবে প্লাস্টিক ছড়াচ্ছে, ধুলো উঠছে, কিন্তু আমরা জানতে পারছি না যে আমাদের যে সিওপিডি পেশেন্ট যেটা বলো বা লাং ক্যান্সার জনিত যে সমস্যা, তুমি যদি বিভিন্ন ডাক্তারের সাথে আলোচনা করো, সরকার মানে কলকাতার সমস্ত সরকারি বেসরকারি নার্সিংহোম হসপিটালে এখন সিওপিডি পেশেন্টে ভর্তি হয়ে গেছে, এবং ফুসফুসের সমস্যায় এইরকম সমস্যা প্রচুর প্রচুর লোক মানে ভর্তি হয়েছে এবং তারা ভুগছে। তো এই যে আমাদের কলকাতার যে ধুলো, সেইটা মাপার জন্য যে সমস্ত মেশিন দরকার ছিল সারা কলকাতা জুড়ে, যেখানে এরকম ধরনের মেলা হয়, যেখানে গাড়ির সংখ্যা বেশি, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা, সেসব জায়গায় ঠিক মতো এই দূষণ পরীক্ষা করার মেশিন গুলো লাগানো নেই। সুতরাং আমরা যাই এখানে আলোচনা করি যে কলকাতার কত দূষণ বাড়লো, সেটা আগে আমাদের সমীক্ষাটা ভালোভাবে হওয়া উচিত। তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, তারপর সাথীদি কথা বলবে। আজকে এই মুহূর্তে এই একটু আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে এই দূষণ পরীক্ষা মেশিন নিয়ে একটা সুমোটো মামলা হয়েছে। একটা নিউজ মিডিয়াতে আমার যে একটা পরীক্ষা বেরিয়েছিল, এবং তাতে বলেছিলাম যে বম্বেতে বা দিল্লিতে যে ধরনের যত দূষণ মেশিন লাগানো আছে, কলকাতার মাত্র সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যা পোর্টাল, তাখানে মাত্র 7খানা শো হচ্ছে। শুধু 7টা দিয়ে এত বড়, মানে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে কলকাতায়, সেখানে দূষণ মাপা 7টা দিয়ে ঠিক আসল এটা পাওয়া যায় না, পিকচারটা পাওয়া যায় না। তো সেইখানে পলিউশন কন্ট্রোল বোর্ডকে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে রেসপন্ডেন্ট 1 করা হয়েছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে পার্টি করা হয়েছে, আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, যেখানে আমরা জানি পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি জবে থেকে উনি জয়েন করেছেন, পরিবেশ দপ্তর হাতে নিয়েছেন, ওনার কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি, ওনাকেও পার্টি করা হয়েছে পরিবেশ দপ্তরকে, এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পার্টি করা হয়েছে। এখন আজকে তারা এপিডেপিড যে কলকাতার দূষণ নিয়ে তা ভাবছে, সেটা আমরা একটু বাদে জানতে পারব। বেশ, আমি সাথীদের কাছে আসতে চাইছি, ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীর কাছে। আমরা এর আগে একবার আলোচনায় যখন বসেছিলাম, সেই সময় সাথীদিও বলেছিলেন, এবং আমি একদম শুরুতেই সেটা বললাম, যে আমরা শুধুমাত্র সামান্য একটুখানি ওই একিউআই এর ইন্ডেক্সটা, ওই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা শুধুমাত্র পাই, কিন্তু সবকটি
আহ, যেখানে পাওয়াটা দরকার সেটা আমরা পাই না। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এই বিষয়টা সম্পর্কেই আমাদের খুব একটা পরিষ্কার ধারণা নেই সাধারণ মানুষের। কিন্তু কলকাতার রাস্তায় যে দূষণটা ছড়িয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে বাইকার্সদের নাকে মুখে মাস্ক পরা দেখে বেশ খানিকটা শান্তাম একটু ধরিয়ে দিই সেটা সাথীদের ভয়ের। বলার আগে। রাইট। কলকাতায় গ্রাউন্ড লেভেল ওজন এবং কলকাতায় এখন যে কার্বন মনোক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক ঠিক নাইট্রোজেন ঠিক। ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো আলোচনা করি না। আমি ঠিক আমরা সেই খালি জায়গাটাতেই পার্টিকুলেট আসতে ম্যাটার চাইছিলাম। নিয়ে বলি, কিন্তু কলকাতায় গ্রাউন্ড লেভেল ওজন থেকে যে অ্যাজমা বাড়ছে সেটা নিয়ে আমরা একটু আমাদের আলোচনা করা উচিত। একদমই। আমি সাথীদের কাছে যাবো। সাথী, হ্যাঁ, বিষয়টা আমরা যেটা আলোচনা করছি যে একিউআই ইন্ডেক্স, এটা তো আমরা প্রত্যেকদিন চোখে দেখতে পাচ্ছি না, মানে ভিজিবল আমাদের চোখে হচ্ছে না, অ্যাজ বিকজ এগুলো আমাদের বিভিন্ন জায়গায় যেখানে রিডিং আসা উচিত। একটু আগে যেটা সৌমেন্দ্রবাবু বলছিলেন যে প্রত্যেকটা মানুষের কিন্তু সকালবেলা যখন গাড়ি নিয়ে বেরোচ্ছে বা সে যখন ওয়াকিং করতে বেরোচ্ছে সেটা সম্বন্ধে তার একটা আইডিয়া থাকা উচিত যে কি অবস্থা, কি সিচুয়েশনে রান করছি। বাট আমি একটা কথা বলবো যে এটা অবশ্যই যেমন আমাদের রাস্তায় ডিসপ্লে হওয়া উচিত, কিন্তু প্রত্যেকের কাছেই এখন ডিজিটাল ডিভাইস আছে। নিজের স্বাস্থ্যের দিকে আগে নজর দিয়ে নিজের শরীরের কথা ভেবে অ্যাটলিস্ট কি ডিভাইস আছে সেটার জন্য না বসে থেকে নিজস্ব সচেতনতাটা জারি রাখা ভীষণভাবে দরকার। কারণ যদি এই মুহূর্তে আমরা দেখি যে একিউআই ইন্ডেক্স কিন্তু এখন 330, মানে যেটা 50-এর কম থাকা উচিত সেখানে কিন্তু 330, এবং অন অ্যাভারেজ আমি যদি বাকি স্পটগুলো ধরি সেখানে 279, কোথাও 249, এরকম ভাবে অন অ্যান অ্যাভারেজ। এই মুহূর্তে বিধাননগরে যেখানে বসে আছি আর কি, বিধাননগর এলাকা, সল্টলেক সেক্টর 5, সেখানে 213 দেখাচ্ছে। এক্স্যাক্টলি, মানে দ্যাট ইজ অন অ্যান অ্যাভারেজ আমি বলছি। সেখান থেকে কিন্তু মোস্ট পলিউটেড, যেখানে বেশি গাড়ি চলছে, সমস্ত বেশি মানুষজন আছে, সেখানে অন অ্যান অ্যাভারেজ আমি যদি কলকাতা ধরে নিই, ইট ইজ রেঞ্জিং মানে অ্যাবভ 220 to 330 কাছাকাছি। এবং শুধু তাই নয়, যদি আমি PM 2.5 লেভেলটা যেটা দেখি, 2.5 হচ্ছে অতি সূক্ষ্ম কণা, সেটাও প্রায় 159 এর কাছাকাছি, এবং সেটাও কিন্তু সাংঘাতিক। এবং এই PM10 এটাও ইটস অন অ্যান অ্যাভারেজ 150, 160 এরকম যাচ্ছে। এবং এই যে একটু আগে কথা হচ্ছিল যে শুধু পার্টিকুলেট ম্যাটার্স গুলো দেখছি আমরা, কেন বাকি যেমন একটু আগেই কথা ছিল যে ওজোন স্তর, ওজনের কি কন্ডিশনস, সেটাও কিন্তু প্রায় 77 পার্টস পার বিলিয়ন। এবং আমরা যদি কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, যেগুলো সালফার ডাই অক্সাইড, এগুলো কিন্তু জেনারেলি সৌমেন্দ্রবাবু জানেন যে আমরা যে কোনো পলিউশনসের যে একিউআই ইন্ডেক্স, যে ইন্ডেক্সগুলো বাড়ছে, এগুলো কিন্তু ভেহিকুলার ইন্ডেক্সের একটা ইন্ডিকেশনস আমাদের কাছে দিচ্ছে। তার মানে গাড়ির সংখ্যা প্রচন্ড ভাবে বেড়েছে। আমরা শুধু যেটা বলছি যে মেলা বাড়ছে বা সেখানে মানুষের কি ধরনের যত্রতত্র সবকিছু বাড়াচ্ছে তা নয়, এর সাথে সাথে আরো একটা জিনিস বলবো। কিছু বছর আগে কিন্তু বাবুঘাট এলাকায়, আপনি একটু আগেই বললেন যে গঙ্গাসাগরের মেলা, এবং এই যে গঙ্গাসাগরকে কেন্দ্র করে ওখানে কিন্তু প্রচুর সন্ন্যাসীরা এসে এই সময়টা থাকেন, এবং বাবুঘাট চত্বর ইটসেলফ কিন্তু, যেখানে আগে আমরা দেখতাম ময়দান চত্বরে বুক ফেয়ার হতো, এবং সেখানেতে অলরেডি কিন্তু হাইকোর্টের অর্ডার ছিল যে বাস স্ট্যান্ডটাকে সরানোর জন্য। এবং সেই বাস স্ট্যান্ড থাকার কারণে এত এত বড় বড় বাস বিভিন্ন জায়গা থেকে তার কি কন্ডিশনস আছে সেগুলোকে আমরা কোনোভাবে মনিটর না করে সেগুলোকে সেখানে স্ট্যান্ডিং কন্ডিশনসে আমরা থাকতে দিচ্ছি। এবং এটা দেখা গেছে যে সেই জায়গাকার যা একিউআই ইন্ডেক্স ইন দিস পার্টিকুলার টাইম, এটা কিন্তু ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং নট অনলি সেই যে সেখানকার বাসগুলো যেগুলো আছে সেই বাস স্ট্যান্ডের জন্য আমি বলবো তা নয়, সেখানে এই যে এই মেলার কারণে যত্রতত্র যেভাবে মানে নোংরা করা হচ্ছে, এবং সেগুলোকে যেভাবে বিভিন্ন মানে আমরা পাবলিক হেলথ, যেটা জনস্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিই, সেখানে কিন্তু একজন সন্ন্যাসী, আমি ইররেসপেক্টিভ অফ এভরি মানে সমস্ত কিছু ধর্মকে মানে রেখে স্বাস্থ্যকে আমি যদি আগে ধর্মটাকে যদি সরিয়ে রাখা যায় তাহলে স্বাস্থ্যের দিকটা যদি নজর রাখা যায় বিষয়টাকে ভাবি, সেখানে কিন্তু এটা ভীষণ মানে আনহাইজেনিক আমরা একটা কন্ডিশনস এর মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আমাদের কিন্তু ভীষণভাবে ভাবনার একটা কারণ
হয়ে দাঁড়াক, এবং প্রত্যেক মানুষের যে সচেতন, আপনি যেটা বলছেন যে আজকে শুধু বাইকার্সরা যে মাস্ক পরছে সেটা নয়, এই মুহূর্তে কলকাতার যা কন্ডিশনস, প্রত্যেকেই একটা একটু আগেই আমরা দেখছিলাম যে ডাক্তারদের সাথে পরামর্শের কথা চলছে, সেখানে রানিং নোজ মানে ভীষণভাবে মানুষের যে ইরিটেশন, চোখের ইরিটেশন, এগুলো কমন প্রবলেম হয়ে গেছে। তার মানে আমরা বায়ু দূষণ এবং আমরা দূষণ কবলিত, এবং সেটা শুধু যে আমরা সেই মানে বাজি পোড়ানোর সময় থেকে যে শুরু হয়েছে তা নয়, সেটা শুরু বলা যেতে পারে, স্টিল এটা এক্সিস্ট করছে। মানে আমাদের সেই নভেম্বর থেকে এখনো পর্যন্ত কিন্তু একই মানে চরিত্র আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি, এবং এটা যদি পারসিস্ট করে, এটা আমাদের হেলথের ক্ষেত্রে এবং জনস্বাস্থ্য কিন্তু ভেঙে পড়ছে। আজকে যে কোনো জায়গায় যদি মেলা হয়, আমি শুধু বাবুঘাট বলবো না, যে কোনো একটা মেলা হচ্ছে, আমরা জানি বই মেলা, আমাদের যে কোনো এই সময় শীতকালে প্রচুর ধরনের খাদ্য মেলা, নানা রকম লেগেই থাকে। সুতরাং আজকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট হোক। আজকে যেখানে আমি বলবো গিল্ডের সভাপতি, উনি কিন্তু যে মানে যে জায়গাটা বলছেন যে প্লাস্টিক্স, বিভিন্ন ধরনের প্লাস্টিক্স হয়, হ্যাঁ হয়, কিন্তু আপনি একবার যদি সেটাকে রেগুলেশনস এর বাইরে যদি চলে যাই আমরা, তাহলে কিন্তু কারোর পক্ষে ওখানে আমরা যদি বলে দিই যে কোনো মাইক্রন, সেই মাইক্রনকে চেনবার মতো বা সেটাকে পারমিট করবার মতো সেখানে যদি সিস্টেম না রাখি, তাহলে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হবে না। সুতরাং আমরা এমন ভাবে যদি প্লাস্টিক্সকে অ্যালাউ করি যে 120 মাইক্রনের বেশি আসছে, কোনো অসুবিধা নেই, এগুলোকে করে দিতে পারবো, সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে আরেকটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে, কারণ এটা মানুষের স্বাস্থ্যের কথা ভেবে, পরিবেশের কথা ভেবে। শুধুমাত্র স্ট্রিক্টলি হ্যান্ডেল নয়, মনে হয় অ্যারেস্ট করতে হবে এবং থামাতে হবে আর কি। থামানোটা এই মুহূর্তে খুব জরুরি দরকার। এটা আমাদেরই পৃথিবী, আর সেই পৃথিবীর মধ্যেই একটা দেশ ভারত, আর তার মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটি শহর কলকাতা। শুধুমাত্র কলকাতার সমস্যা এটা নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা এই মুহূর্তে। সেই কারণে গোটা পৃথিবী জুড়ে পরিবেশবিদরা এই মুহূর্তে চিন্তিত। আমি এই পরিবেশ দূষণের জায়গাটা থেকে একটুখানি সরে গিয়ে আবহাওয়ার পরিবর্তনের দিকে যেতে চাইছি। সেটাও একটা এই মুহূর্তে বিশাল বড় সমস্যা, যে সমস্যাটা আমরা দেখতে পেলাম গোটা ডিসেম্বর মাস জুড়ে। একবার গরম পড়ে যাচ্ছে, একবার লোয়েস্ট টেম্পারেচার 17, একবার লোয়েস্ট টেম্পারেচার 13, একবার হায়েস্ট টেম্পারেচার 26, একবার হায়েস্ট টেম্পারেচার 21। এই রকমভাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকায় মানুষজন অসুস্থও হয়ে পড়েছেন। আমাদের সঙ্গে কিছুক্ষণ বাদেই আমাদের দ্বিতীয় পর্বে ডাক্তারবাবুও যোগ দেবেন, চিকিৎসকের কাছ থেকেও আমরা পরামর্শ নেব। কিন্তু তার আগে আমি একটুখানি জানতে চাইছি, সেটা হচ্ছে অনেকেই বলছেন এটাকে এল নিনো এফেক্ট নভেম্বর থেকে শুরু হয়েছে। একটু আগে সাথীদি বলছিলেন যে নভেম্বর থেকেই এই পরিবেশ দূষণের ব্যাপারটা যেমন বেড়েছে, ঠিক তেমনিভাবে নভেম্বর থেকেই এল নিনো এফেক্টটাও বাড়তে শুরু করেছে। পরিবেশবিদরা এই মুহূর্তে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। আমি একটা ছোট্ট প্রতিবেদন একটুখানি দেখাবো আমাদের দর্শকদের। গুলমার্গ একটা মানে বলা যেতে পারে পরিবেশবিদদের কাছে তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পট, সেই সঙ্গে সঙ্গে পর্যটকদের কাছে অসম্ভব জনপ্রিয় একটি জায়গা। সেই গুলমার্গে এবছর তেমনভাবে বরফ পড়েনি। এটা কি সাংঘাতিক একটা বার্তা বয়ে আনছে, সেটাই একটুখানি দেখাবার চেষ্টা করবো আমাদের দর্শকদের। একটি ছোট্ট প্রতিবেদন। দ্রুত বদলে যাচ্ছে আমাদের আশপাশ, বদলাচ্ছে প্রকৃতি। যত বয়স বাড়ছে পৃথিবীর, নিত্য নতুন রোগ এসে বাসা বাঁধছে তার শরীরে। আর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান যে বাসিন্দারা, মূলত তাদের কৃতকর্মই তার জন্য দায়ী বলে মনে করছেন আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা। শীতের মরশুমে যে কনকনে ঠান্ডার চাহিদা থাকে কলকাতাবাসীর, সেটা এবছর প্রায় অমিল। এদিকে দার্জিলিং সহ আশপাশের অঞ্চলেও ছিটে ফোঁটা বরফ পড়েছে। কাশ্মীরের গুলমার্গও বরফবিহীন ন্যাড়া প্রান্তর। গুলমার্গ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। দেশি বা বিদেশি পর্যটকদের কাছে জম্মু কাশ্মীরের এই পর্যটন স্থলের আকর্ষণই আলাদা। এই পর্যটন স্থল কাশ্মীরের উইন্টার ওয়ান্ডারল্যান্ড হিসেবে জনপ্রিয় পর্যটকদের কাছে। কিন্তু এবার যেন গুলমার্গের সেই চেনা আকর্ষণীয় ছবিটা একেবারে উধাও। শীত এলেই গুলমার্গের যে ছবিটা পর্যটকদের মনের কোণে ভেসে ওঠে, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা, তুষারাবৃত সেই মনোমুগ্ধকর ছবি থেকে বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। কিন্তু কেন গুলমার্গের এই দশা? কেন সেই বরফে মোড়া চেনা ছবিটা উধাও? মূলত এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়, কিন্তু ঠিকমতো তুষারপাত না হওয়ায় পাহাড়ের ঢালে সেই রোমাঞ্চ উপভোগ করতে পারছেন না তারা। তুষারে ঢাকা গুলমার্গ এখন শুধুই ধূসর রঙের প্রান্তর।
हम इस नजर से देख रहे हैं, या तो हमारा ये किस्मत ही खराब है सर, वरना यहाँ पे 4-5 फुट बर्फ होते हैं, इसमें रोजगार सबका मिलता था, होटल वालों का भी, स्लेज वालों का भी, हेल्पर का भी। लेकिन इस टाइम में हमने इतने, कम से कम हम भी 40-50 साल के उम्र में है, आज तक हमने कभी नहीं देखा है चिल्लाए कलान के मौसम में ये घोड़े यहाँ जानवर चलते हैं। हम रात के 10 बजे घर पहुँचते हैं, मतलब घोड़ों को भी सख्ती, हमें भी सख्ती, जाने हजरत अल्लाह ताला की ये मर्जी है कि यहाँ पे बर्फ नहीं है। अब हम यही दुआ करते हैं कि अगर बर्फ पड़े, हर एक को रोजगार मिले यहाँ, क्योंकि यहाँ रोजगार जो है, ये बर्फ हमारी रोजी रोटी है, क्योंकि इसी बर्फ से यहाँ रोजी है। वरना गुलमर्ग किस काम की है या कश्मीर किस काम का है, ये मशहूर है हर जगह में, बैरूनी मुल्कों में, क्योंकि कश्मीर में बर्फ पड़ता है। मैं कर रहा हूँ यहाँ पे गुलमर्ग में काम पिछले तकरीबन 9 साल से, और जो मैं पहली बार ये देख रहा हूँ कि ये अफसोस की बात है कि अभी यहाँ पे घोड़े चल रहे हैं, नहीं तो यहाँ पे स्लेज का काम अभी चलता था। लेकिन आज मेरी लाइफ टाइम में ये पहली बार यहाँ पे आज जनवरी में घोड़े चल रहे हैं, और अभी ये तो बहुत अफसोस की बात है। बाकी अभी गवर्नमेंट को भी इसके लिए कुछ सोचना चाहिए, कोई इकदामात, जैसे कि बहुत सारी चीजें यहाँ पे हो रही है जिससे बहुत ज्यादा पोल्यूशन, हम तो बहुत ज्यादा परेशान हो गए। पोल्यूशन बहुत है, नॉइज पोल्यूशन, एयर पोल्यूशन, आप अभी हर तरह का पोल्यूशन यहाँ पे देखोगे। अभी ये कोई वैसी बात नहीं है कि अगर आप जो करोगे वैसा ही होगा। अगर हमने ये नहीं ध्यान रखा कि हमको कि ये एक ग्रीनलैंड है, यहाँ पे हमारे कुदरत का एक तोहफा था हमारे पास, लेकिन हमने नहीं, हम इंसानों ने इसको बिगाड़ा है, हमने इसको ठीक नहीं रहने दिया। बाकी तो बस अफसोस की बात है। গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী এল নিনো, তেমনই দাবি করছেন আবহবিদরা। কাশ্মীর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গোটা ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহ একেবারে শুখা, আগামী দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। ফলে মধ্য জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে। গত ৩-৪ বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল, নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এবার সেটাও দেখা যায়নি। আবহবিদরা বলছেন, এল নিনোর প্রভাবে যেমন বৃষ্টিপাত থমকে গিয়েছে, তেমনি তুষারপাতের উপর ব্যাপক প্রভাব পড়েছে। গোটা ডিসেম্বরে ৭৯% ঘাটতি ছিল বৃষ্টিপাতের, যার জেরে তাপমাত্রাও খুব একটা নামেনি, ফলে সেভাবে তুষারপাতও হয়নি। তাপমাত্রা বাড়ছে পৃথিবীর, তার ফলে উল্টো পথে হাঁটছে প্রকৃতি। হাই নিউজ নেটওয়ার্ক। আমরা দেখছিলাম গুলমার্গের ঠিক কি অবস্থা। আবহবিদরা বলছেন যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম, দক্ষিণ আমেরিকার উপকূল থেকে উষ্ণ সমুদ্রের জল পশ্চিম দিকে সরে যায় এবং তারপর এশিয়া অস্ট্রেলিয়া উপকূলের কাছে গিয়ে কেন্দ্রীভূত হয়, এবং এই যে প্রক্রিয়াটা হচ্ছে স্বাভাবিক, এটাই উল্টে গিয়ে এল নিনো হয়ে গিয়েছে, এবং যার ফলে যা পরিবেশের পরিবর্তন, সেটা পরিবর্তন হচ্ছে। আমি কয়েকটা কথার দিকে একটুখানি নজর রাখবার চেষ্টা করব। সেটা হচ্ছে ৮ই জানুয়ারি ঘোড়া চলছে, সেখানকার যারা বাসিন্দা তারাই দেখতে পাচ্ছেন না, মানে বুঝতে পারছেন না যে গুলমার্গে এইরকম অবস্থা কি করে হলো। একজন বললেন, সেখানে একজন ট্যুর অপারেটর, তিনি বললেন, জো করোগে বৈসাই হোগা। অর্থাৎ আমরা শুরুর থেকে যেরকমটা বলে আসছি যে আমরাই আমাদের প্রকৃতিকে নিজেদের ধ্বংস করছি, সবটাই আল্লাহ তাআলা কি মর্জি। আর একজন বললেন, সেরকমটা হয়তো নয়, সবটাই হয়তো ভগবানের ইচ্ছা নয়, সবটা হয়তো মানুষের ইচ্ছা। আমি সাথীদিকে দিয়ে শুরু করব। সাথীদি। হ্যাঁ, বিশেষত আমরা এই এল নিনো যেটা কথা বলছিলাম, এল নিনো হচ্ছে, এটা খুব একটা ন্যাচারাল প্রসেস। এটা প্রথম কিন্তু আমরা দেখেছিলাম প্রায় অনেক বছর আগে, মানে প্রায় ১৬০০ খ্রিস্টাব্দে সেরকম। মানে এটা একটা দক্ষিণ আমেরিকায় ফার্স্ট দেখা গেছিল, এবং সেখানেতে প্রথম যারা মাছ চাষ করতে যেত, মানে মাছ তুলতে যেত, তারাই প্রথমে এরকম একটা সমুদ্রের মধ্যে দেখতে পেয়েছিল যে এফেক্টটা। এবং সেখানেতে এই এল নিনো এফেক্টটা খুব সহজ ভাষায় যদি আমি বলি, মানে জনসাধারণের কাছে, যে যেখানেতে একটু আগেই যেটা বলছিলেন যে গুলমোহরে, ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বরফ, হঠাৎ করে এইরকমই হয়, যেটা ৩ থেকে ৭ বছর অন্তর এই এল নিনো এফেক্টটা ফিরে আসে। এবং এটাতে কি হয় যে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন জায়গায় খরার সৃষ্টি হয়, বা অতি খরা বা অতি বন্যা, বা যেখানেতে বরফ পড়া, যেখানেতে হয়তো অতি বৃষ্টিও হতে পারে, বা কোনো জায়গায় বরফ পড়ছিল না সেখানে বরফ পড়তে পারে, বা যেখানে পড়তো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে।
কিন্তু প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আরেকজন যে প্রতিবেদনে আপনি ধরেছিলেন, যারা বলছে যে আজকে পর্যটন শিল্পের কাছে কিন্তু মানুষের অ্যাক্টিভিটি একটা প্রেশার ফেলে দিচ্ছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনল্যান্ড বা ওয়েটল্যান্ড বা বিভিন্ন জায়গায় আর্কিপেলাগোস হতে পারে, বা এই ধরনের সমুদ্রের কোস্টাল সাইডস গুলো হতে পারে, বা খুব খুব একটা পাহাড়ের শীতল মনোরম পরিবেশে আমরা ঘুরতে যাই, এবং সেটাতে গিয়ে আমরা কিন্তু পরিবেশের যে পরিবেশটা আমরা এখানে যেটা আছে সেটাকে নষ্ট করে দিই, এবং সেখানেতে আমরা গাছ কাটতে দেখেছি। সেখানে বিভিন্ন ধরনের মানে যে পরিবেশটা একটা ন্যাচারাল পরিবেশ থাকা উচিত, সেখানে কিন্তু নেচারকে আমরা প্রায়োরিটি না দিয়ে সেখানে এমন কিছু আমরা মানে সেখানকার বসবাস গড়ে তুলছি, যেটা কিন্তু আজকে সাধারণ মানুষ যারা ওখানেতে বসবাস করছে তারা বুঝতে পারছে এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি হচ্ছে না, এবং সেটা কখনোই কিন্তু মানে পুরো আঘাতটাই হচ্ছে ইকোসিস্টেমের উপরে, ভারসাম্য রাখছে না। সুতরাং এই পরিবেশের ক্ষেত্রে একটা বিষয় ভীষণ জরুরি, সেটা হচ্ছে ভারসাম্য রাখা। মানে ধরুন আপনার পাশে একটা পুকুর আছে, এবার পুকুরটা থেকে আপনি ক্রমাগত জল তুলতে থাকছেন, একদিন না একদিন কিন্তু পুকুরটা থেকে আপনি যদি পাম্প করে জল তুলে নেন, জল শুকিয়ে যাবে, এবং সেখানেতে আপনার কখনোই এটা মনে করতে পারেন না যে ওই পুকুরের মধ্যে একটা বায়োডাইভার্সিটি ছিল, এবং সেটা আপনি ওইভাবে জল তুলতে থাকলে তাহলে কিন্তু পুকুরটা নষ্ট হয়ে গিয়ে সেই বায়োডাইভার্সিটিটাও নষ্ট হচ্ছে। সুতরাং কোন জায়গাটাতে আপনি প্রায়োরিটি দেবেন এটা কিন্তু মানুষকে, এবং শুধু আমি বলবো যে এটা অর্থকরী অর্থনৈতিক দিক থেকে ভাবলে হবে না। পরিবেশ কিন্তু এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেখানে কিন্তু আমরা বসবাস করছি, এবং আমাদের নেক্সট জেনারেশনস এর কাছে আমরা বাসযোগ্য করে যেতে পারছি কিনা সেটাও কিন্তু একটা প্রায়োরিটির জায়গা আমাদের হওয়া উচিত। শুধু অর্থনৈতিক যে জায়গাটা থেকে আমরা দেখছি সেখান থেকে আমরা সেখানে হয়তো এমন অনেক ফরেস্ট আছে, এমন অনেক হিমালয়ের জায়গা আছে, এমন কাশ্মীরের জায়গা আছে, সেখানে কিন্তু মানুষের পদক্ষেপ হয়তো প্রকৃতি চাইছে না, এবং সেটা চাইলেও সেটাকে অনেক রেস্ট্রিক্টেড, সেই রুলস রেগুলেশনস গুলোকে অবশ্যই মেনে সেখানেতে পদক্ষেপ ফেলা উচিত। সেখানে কার্বন ফুটপ্রিন্ট রেখে আসা, বা সেখান থেকে প্লাস্টিকের ফুটপ্রিন্ট, মাইক্রোপ্লাস্টিকের ফুটপ্রিন্ট রেখে আসা, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে যে রিভার্স হয়ে, যেটা একটু আগেই আমরা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায় থাকছে, সেইটা কিন্তু আমাদের কাছে একটা ভাবাচ্ছে। অবশ্যই প্রকৃতি উল্টো পথে হাঁটছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে প্রকৃতি হয়তো সেখানে মানুষের পদক্ষেপ চাইছে না। আমার মনে হয় মানুষের পদক্ষেপ হয়তো প্রকৃতি চাইছে, কিন্তু দূষণের পদক্ষেপটা চাইছে না। মানুষ সেই দূষণটা করছে বলেই, অর্থাৎ বসুন্ধরার পুত্রকন্যারা তারা নিজেরাই নিজেদের মাকে হত্যার দিকে টেনে নিয়ে যাচ্ছেন আর কি। সেরকমটাই হয়তো ছবিটা। আমি সোমেনদার কাছ থেকেও নেব অবশ্যই এই বিষয়ে মতামত, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গিয়েছে। বিরতির পর ফিরে আসছে অবশ্যই। এল নিনো এফেক্ট, উল্টো পথে হাঁটা প্রকৃতির, এবং তার জন্য আমাদের দায়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেই বার্তাটাই পৌঁছানোর চেষ্টা করছি আজকের হাইটকে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর আমাদের সঙ্গে আরও একজন অতিথি, মাননীয় অতিথি, তিনি যোগ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ এবং ডক্টর স্বাতীনন্দী চক্রবর্তী। তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিচ্ছিলাম। আমি সোমেন্দার কাছ থেকে একটুখানি একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই এল নিনো এফেক্ট, তারপরে আসবো ডক্টর বণিকের কাছে। সেটা হচ্ছে এল নিনো এফেক্ট, যার ফলে পরিবেশ বদলে যাচ্ছে। গুলমার্গে বরফ নেই, দার্জিলিং এবং তার আশপাশের অঞ্চলে কার্সিয়াং বা কালিম্পং, সেখানেও ছিটে ফোঁটা বরফ পড়েছে, খুব একটা বরফ টরফ পড়েনি এ রাজ্য। সুতরাং মোটামুটিভাবে এই ওয়েদার ফ্ল্যাকচুয়েশন, যে পরিবেশের আবহাওয়ার তারতম্য, সেই তারতম্যের মধ্যেই থাকতে হচ্ছে তাদেরকে। কিন্তু এই জায়গা থেকে মানে এই এল নিনো এফেক্ট যেটা, সেটা কি পরবর্তীতেও কন্টিনিউ করতে পারে? আমরা লা নিনা ইয়ার ইত্যাদির কথাও শুনে থাকি। এল নিনো থেকে মুক্তি দিতে পারে কি সেই লা নিনা? ছোট ছেলে ছোট মেয়ের দিকে যেতে হবে আর কি। আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, আমি যাতে যারা স্কুলে পড়াশোনা করে তারা যাতে বুঝতে পারে, আমি সেভাবে বলি সহজভাবে। তুমি যেটা বলেছো না, প্রকৃতি উল্টো দিকে ঘুরছে, একদম ঠিক।
এবং প্রকৃতি যত উল্টো দিকে ঘুরবে তুমি দেখবে সমুদ্রের মধ্যে তুমি দেখবে ঘূর্ণাবর্তের বেশি সৃষ্টি হবে। যখনই পৃথিবী উল্টো দিকে ঘুরবে তুমি দেখবে ঘূর্ণাবর্তের সংখ্যা বাড়বে, আর ঘূর্ণাবর্ত বেশি হলে তখন নিম্নচাপের একটা সম্ভাবনা থাকে। প্রাদুর্ভাব। আর যত নিম্নচাপ বেশি হবে তখন তুমি ওই যে সমুদ্রের দিক থেকে যে ঠান্ডা হাওয়া সেটা অনেকটা আটকে দেবে। আর একটা আমরা সমুদ্রের জলস্তর উপরিভাগে যেভাবে গরম হচ্ছে তাতে সাথীদিও যেটা বলেছে মাইক্রোপ্লাস্টিক ভীষণভাবে প্লাস্টিক যেভাবে সমুদ্রের মধ্যে যাচ্ছে তাতে কিন্তু সমুদ্রের তার যে ফ্রিকশনে প্লাস্টিকের সাথে ফ্রিকশনেও কিন্তু সমুদ্রের জল গরম হচ্ছে। আর যেটা তুমি গুলমার্গের কথা বললে, আমি যদি খুব সহজ সরল ভাষায় বলি, যখনই তুমি পাহাড়ের গাছ কাটবে প্রত্যেকটা পাহাড়ের একটা স্তর ভাগ আছে, তখনই সেখানে ল্যান্ডস্লাইড শুরু হবে। আর ল্যান্ডস্লাইড যদি শুরু হয় বরফটা জমার জন্য যে জায়গাটা দরকার সেটা বরফটা জমতে পারবে না, ওটা ল্যান্ডস্লাইড হয়ে বলতে পারবো জলপ্রপাতটা বেশি হবে, কিন্তু বরফটা যেটা বলছিল 20 ফিট 30 ফিট বরফ জমা সেই জিনিসটা আর থাকছে না, মানে বরফটা পাতলা হয়ে যাচ্ছে। তো অর্থাৎ গাছ কাটা যেমন হচ্ছে, তুমি ডিজেল গাড়ি নিয়ে কোন জায়গা কোন সভ্যদেশ চিন্তা করতে পারে না ডিজেল গাড়ি নিয়ে তুমি পাহাড়ে যাচ্ছ, ওখানে যেতে গেলে তোমাকে হয় পেট্রোল গাড়ি নিয়ে যেতে হবে বা অন্য ধরনের কোনো ব্যবস্থা করতে হবে। কিন্তু তুমি সেই পুরনো ডিজেল বাস নিয়ে যাচ্ছ, কালো ধোঁয়া ছাড়ছ। আর একটা তোমাকে বলি, আমি যদি কলকাতার কথা বলো, কলকাতাতে ধরো ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে যেখানে 9-এর নিচে টেম্পারেচার থাকে, 9-10 থাকে, সেখানে এখন 15 টেম্পারেচার। সেই রকম ভাবেই পাহাড়ে যেখানে ধরো 6 থাকবে 7 থাকবে সেখানে পাহাড়ে 10 টেম্পারেচার। সমগ্র জিনিসটা পাল্টে যাচ্ছে। একদম পশ্চিমবঙ্গের রিসেন্টলি সোমেন, আমি একটুখানি ধরিয়ে দিতে চাইবো, সেটা হচ্ছে রিসেন্টলি দার্জিলিং থেকে ঘুরে এসেছেন আমার কয়েকজন পরিচিত, তারা বলছিলেন সেটা হচ্ছে 7-8 টেম্পারেচার থাকছে। এই সময় তো অন্তত মানে 2-3 এরকম জায়গায় নেমে যাওয়ার কথা, কিন্তু দার্জিলিং কার্সিয়াং সেখানেও কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বেশি স্বাভাবিকের তুলনায়। দেখো আমি কদিন আগেই দার্জিলিং গেছিলাম, সেখানে হচ্ছে তোমাকে আমি বলি, আমি যেটা অবাক হয়ে গেলাম, দার্জিলিং এ 4তলা 5তলা বাড়ি হচ্ছে, 4তলা 5তলা বাড়ি হচ্ছে, মাটিও বসে যাচ্ছে। এবং যত বেশি জনসমাগম বাড়বে, জনবসতি বাড়বে, তত কিন্তু কার্বন ডাই অক্সাইড বাড়বে, কার্বন ফুটপ্রিন্টও বাড়বে। সেই অবস্থাটা হচ্ছে। গাছ কাটা তো আছেই, যত গাছ কাটা হয় তত গাছ লাগানো হয় না, তার 10 গুণ গাছ লাগানোর কথা বলা হয়, কিন্তু দেখা যায় উল্টোটা হচ্ছে। যদি আমরা যত গাছ কাটছি, আমরা গাছ লাগানো যত করা হয়, কিন্তু গাছ লাগানোর থেকে গাছ কাটছিটা বেশি, ঠিক উল্টোটা হয়। তার ফলে এই জিনিসটা হচ্ছে। আমি একটা জিনিস তোমাকে বলে শেষ করছি, তারপর ডক্টরের কাছে তোমরা যাবে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত জায়গা, যেখানে তোমার ওদিকে হিমালয়, এদিকে সুন্দরবন, আর নদীমাতৃক আমাদের এই রাজ্য, চারদিকে নদী। নদী যদি বুঝিয়ে দেওয়া হয়, পুকুর যদি ভরাট করা হয়, আর যদি পাহাড়ে যদি এই ডিজেল গাড়ি নিয়ে যাওয়া হয়, আর সুন্দরবনে ম্যানগ্রোভ যদি কেটে ফেলা হয়, তাহলে বুঝতে পারছো যে কিরকম ভারতের অবস্থা কি দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের কথা, মানে আমরা বলি থিঙ্ক লোকাল, মানে অ্যাক্ট লোকাল থিঙ্ক গ্লোবাল। আমরা নিজের রাজ্যকে দিয়ে চিন্তা করতে পারি, যেখানে পাহাড় থেকে তোমার সমুদ্র যে রাজ্যে আছে, সেই রাজ্যের কিন্তু পরিবেশ মন্ত্রী অতটা সজাগ নয়। পাহাড়ে গাছ কাটার কথা বলেছেন, পুকুর বোঝানোর কথা বলেছেন, নদী ভরাটের কথা বলেছেন, নদী থেকে বালি তুলে নেওয়ার কথা বলেননি, নদী থেকে পাথর তুলে নেওয়ার কথা বলেননি। এগুলোও কিন্তু অবশ্যই পরিবেশের ভারসাম্য নষ্ট করে। শুধুমাত্র নিজেদের পকেটের কথা ভেবে, নিজেদের মুনাফার কথা ভেবে আমরা যখন পর্যটনটাকে শিল্পের পর্যায়ে তো নিয়ে গেছি, কিন্তু পর্যটনটা যে পরিবেশ বান্ধব হওয়া দরকার সেটার কথা হয়তো ভাবিনি। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে সাংঘাতিক পরিবেশ দূষণ আমাদের ভাবাচ্ছে। একটু আগে একজন বলছিলেন গুলমার্গে দাঁড়িয়ে যে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, সমস্ত রকমের পলিউশন সেখানে রয়েছে। তো সেই পলিউশন মানুষকে বেশ খানিকটা অসুস্থ করে দিচ্ছে। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, তাঁর কাছে একটুখানি জানতে চাইব, সেটা হচ্ছে এই মুহূর্তে কলকাতার রাস্তায় বেরোলে শুধু নয়, বিভিন্ন জেলাতেও যেরকমটা দেখছি, তাতে শ্বাস নিতে নাক জ্বালা করছে, গলা ব্যথা হচ্ছে, এমনকি মাস্ক পরেও রেহাই মিলছে না, এরকম একটা অবস্থা। তার মধ্যে রয়েছে এই আবহাওয়ার পরিবর্তন, একবার গরম পড়ছে তো একবার ঠান্ডা, এতে অসুস্থ হচ্ছেন মানুষজন।
সেই অসুস্থতাটা ঠিক কিরকম, সেখানে কি কি ক্ষতি হচ্ছে মানুষের? মানুষ তার সুখের জন্য সবকিছু করছে ভবিষ্যৎটা ভুলে গিয়ে। আজকে আমরা যারা বর্তমান প্রজন্মের মানুষ, আমরা আমাদের সাময়িক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নির্বিচারে এমন এমন ব্যবস্থা গ্রহণ করছি যাতে আগামীকালের শিশু সে হয় রোগ নিয়ে জন্মাবে, নতুবা অসুস্থতা নিয়ে জন্মাবে, নতুবা সে শিশু হয়তো আমাদের দুর্ভাগ্য দেখতে হবে যে মায়ের সন্তান মৃত সন্তান হিসেবে প্রসবশীল। কেননা এই যে পরিবেশ দূষণ নিয়ে আলোচনা হচ্ছিল, এই দূষণের কারণ কিন্তু মানুষই। শুধুমাত্র লোভ বা সাময়িক স্বস্তি না, অনেক ক্ষেত্রে না জেনে, অনেক ক্ষেত্রে জেনে বুঝে, এবং কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত লজ্জার হলেও সত্যি রাজনৈতিক কারণে কিছু একটা দেখিয়ে আমরা এই কাজগুলো করে ফেলছি। কোথাও ব্যবসা, কোথাও আন্তর্জাতিক সম্পর্ক, কোথাও পর্যটন, কোথাও বিনোদন, এই সমস্ত প্রসার করাতে গিয়ে আমরা কিন্তু আমাদের অজ্ঞাতসারেই পরিবেশের এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দূষণগুলি হচ্ছে, এর সাথে কিন্তু আরো দুটি দূষণ চিকিৎসা বিজ্ঞান বা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দূষণে সবাই আমরা জানি যে আমাদের শরীরের ক্ষতি হয়, এবং সেটা মূলত শ্বাসতন্ত্র, আমাদের ফুসফুস, আমাদের শ্বাসনালী, তার সংক্রমণ। কিন্তু যেটা আমরা ভুলে যাচ্ছি, আমাদের মন, মনন, চিন্তন, এর উপরে একটা প্রভাব। কেন আমরা সবাই যারা মুক্ত পরিবেশে, মুক্ত চিন্তাধারায় বসবাস করার চেষ্টা করি, এই প্রাকৃতিক পরিবর্তনগুলো কিন্তু আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন ঘটাচ্ছে, যেটা সব ক্ষেত্রে আমরা হয়তো এই দূষণের কারণে হচ্ছে বলে বুঝতে পারছি না। বিশেষ করে আপনি যদি যে কোনো আজকের যুব সমাজের কথা ভাবেন, নারী পুরুষ নির্বিশেষে, তাদের মধ্যে দৈনন্দিন ব্যবহারের যে পরিবর্তনগুলো হচ্ছে, তাদের মধ্যে যে ইরিটেবিলিটি হচ্ছে, তাদের মধ্যে যে সংযমের অভাব ঘটছে, তাদের মধ্যে যে অধৈর্যপনা দেখা দিচ্ছে, সবটাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ দূষণ জনিত কারণেই হচ্ছে বলেই বিজ্ঞানী গবেষকরা মনে করছেন। আমরা যে পরিবেশের দূষণের নিয়ে সবচাইতে বেশি চিন্তিত, সেটা অবশ্যই বায়ু দূষণ। এবং বায়ু দূষণের কারণগুলো ডক্টর ঘোষ বা আমার পূর্ববর্তী বক্তা ম্যাডামও কিছু আলোচনা করেছেন প্রথমার্ধে। সেখানে আমরা সবচাইতে কনসার্ন যে হারে ধূলিকণা, আমরা যাকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটেরিয়ালস বলি, এবং অন্যান্য বিষাক্ত গ্যাস নানা কারণে আমাদের মুক্ত বাতাসে এসে মিশছে, এবং সেই বাতাস আমরা শ্বাসকার্যের মাধ্যমে নিজেদের শরীরের অভ্যন্তরে গ্রহণ করছি। তা শ্বাসনালীর উপরিভাগ তো বটেই, শ্বাসনালীর সর্বনিম্ন যে অংশ ফুসফুস, এবং ফুসফুসে যে ছোট ছোট বেলুন, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে অ্যালভিওলাই বলি, সেই অ্যালভিওলাইয়ের ক্ষতি করছে, তার প্রসারণের যে স্বাভাবিক সহজাত ক্ষমতা তাকে অনেকখানি কমিয়ে দিচ্ছে। ফলত আমাদের শিশুরা আর বুক ফুলিয়ে শ্বাস নিতে পারবে না। আমাদের শিশুদের মধ্যে শ্বাসনালীর সব সংক্রমণের পাশাপাশি নতুন করে এই দূষিত পদার্থের বিষক্রিয়ার ফলে নানা ধরনের, আমরা যাকে পোশাকি ভাষায় ম্যালিগন্যান্সি, সাধারণ মানুষ যাকে ক্যান্সার বলেন, সেই ক্যান্সারে আক্রান্ত হবেন। এবং আমাদের সবচাইতে বড় যে মস্তিষ্ক, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, যে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আমাদের অন্যান্য যাবতীয় শারীরবৃত্তীয় কার্যকলাপ, সেই মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের উপরে যা প্রভাব পড়বে, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের স্বাভাবিক কার্যক্ষমতা অনেকাংশেই কমিয়ে দেবে। শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শুধুমাত্র নিউমোনিয়ার কথা বলে, শুধুমাত্র ব্রঙ্কাইটিসের কথা বলে কিন্তু আজকের পরিবেশ দূষণকে ছোট করে দেখানো হবে। আজকের পরিবেশ দূষণ আমাদের চাল চলন, কথাবার্তা, চলাফেরা, ব্যবহার, আচরণ সবকেই অনেকাংশেই প্রভাবিত করছে, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছে। এক্ষেত্রে বায়ু দূষণের পাশাপাশি
শব্দ দূষণের কথা এসেছিল, সাম্প্রতিক কালে বিভিন্ন উৎসব মেলা, তাতে যে পরিমাণে বারুদ, যে পরিমাণে ফায়ার ক্র্যাকার্স, যতই আমরা গ্রিন বাজি বলে একটা শব্দের অবতারণা করেছিলাম, এবং আমি বিভিন্ন প্রচার মাধ্যমে বলেছিলাম গ্রিন বাজি কথাটা সোনার পাথর বাটি ছাড়া আর কিছু নয়। এই যে বারুদ পুড়ছে, এতে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করা হয়, তার অধিকাংশ ইফ নট 100% ক্ষতিকর মানুষের শরীরের পক্ষে। এবং এই বাজি, এই বারুদ পোড়ানোর ফলে শব্দ দূষণ এবং আলোর যে প্রভাব, এককালীন এক ঝলক যে পরিমাণে আলো নিঃসরিত হয়, তাতে কিন্তু মানুষের দৃষ্টিশক্তি, মানুষের স্নায়ুতন্ত্র তাতে অ্যাফেক্টেড হচ্ছে, শ্রবণ শক্তি কমছে, মানুষের চোখে দেখার ক্ষমতা হয়তো কমছে। আজকে কিন্তু লক্ষ্য করে দেখবেন, যদিও প্রমাণ করবার মতন কোনো প্রামাণ্য তথ্য এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু এটা ঘটনা আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই। এখন অনেক কম বয়সে ছেলে মেয়েদের চোখে দেখার সমস্যা, যাকে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলছি, অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন চশমা ছাড়া স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পাওয়া যাচ্ছে না। এর কারণও কিন্তু ওই পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ধোঁয়া এবং অন্যান্য পার্টিকেলস, তার প্রভাব আছে বলে মনে হয়। আজকে ধরুন গাড়ি ঘোড়া, আজকে বিমান চলাচল, যোগাযোগের মাধ্যম, এই পরিবেশ দূষণ এবং তাতে যে পরিমাণ কুয়াশা এবং ঘন কুয়াশা, তাতে দৃশ্যমানতা যে পরিমাণে কমছে, যোগাযোগ ব্যবস্থা বিলম্বিত হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু অস্থির ভাব বাড়ছে। সবটা মিলিয়ে আজকে যখন চিকিৎসা বিজ্ঞান হলিস্টিক অ্যাপ্রোচের কথা বলে, তখন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে হলিস্টিক অ্যাপ্রোচে পরিবেশকে গুরুত্ব সহকারে শুধুমাত্র কয়েকটা মিটিং, মিছিল, সেমিনার, কনভোকেশন বা কনক্লেভ করলে হবে না। আজকের পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের দায়িত্ব হচ্ছে উৎপাদনকারী এবং যারা ব্যবহারকারী, তাদের সকলকে সমান দায়িত্ব নিয়ে পরিবেশের বিষয়টায় ভাবতে হবে। এটা ব্যক্তিগত স্তরে আপনি আমি খুব বেশি কিছু করতে পারবো না, যতক্ষণ না রাষ্ট্রনায়কেরা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বদল করে মুনাফার পরিবর্তে মানুষের মঙ্গলের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করবেন, কাগজে কলমে না, বাস্তবে পরিণত করে, বাস্তবে রূপায়ণ করিয়ে দেখিয়ে দেবেন, হ্যাঁ ইয়ে হ্যাঁ জিন্দেগি। আমাদের বিচার, আমাদের ব্যবস্থা মানুষের পক্ষে, মানুষের মঙ্গলের জন্যই করতে হবে। শুধুমাত্র কাগজে কলমে না, তার ইমপ্লিমেন্টেশনটাও অত্যন্ত জরুরি। এবং সেই ইমপ্লিমেন্টেশনটা অর্থাৎ রূপায়ণটা আমরা দেখতে পাই, মানে ওই দিবসগুলি পালিত হয় শপথগুলি নয়ের মতোই অনেকটা যেন শূন্যে ভেসে থাকে আর কি। আমি কয়েকদিন আগে রাত্রে বাড়ি ফিরছিলাম অফিস থেকে, এবং সেক্টর 5 থেকে কসবা অঞ্চলে যাওয়ার সময় মাঝ রাস্তায় পড়ে ক্যাপ্টেন ভেড়ি, এবং তার পাশেই রয়েছে মা ফ্লাইওভার, এবং ওই অঞ্চলটাতে যে পরিমাণ কুয়াশা এবং ধোঁয়াশা দেখতে পেয়েছি, সেটাকে মেঘ বলে ভুল করেছিলাম আর কি। এবং আমার সঙ্গী যিনি ছিলেন তাকে বলেছিলাম জানলার গাড়ির কাঁচগুলো তুলে দিতে। ঠিক এইরকম মনে হচ্ছিল যেন শূন্যে ভেসে রয়েছে মা ফ্লাইওভার, এতটাই ঘন কুয়াশা। কিন্তু সেই কুয়াশার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, ধোঁয়াশা, আমাদের বেশ খানিকটা চিন্তিত করছে। আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের কাছ থেকে একটুখানি জানতে চাইব যে অনেক মেলা টেলা ইত্যাদির কথা, তো এই মুহূর্তটা মানে এই সময়টা হচ্ছে উৎসবের সময়, তো সেই উৎসবের সময় প্রচুর জনসমাগম হয়, বিভিন্ন অঞ্চলের থেকে মানুষ আসেন। গঙ্গাসাগর মেলায় বহু বহু মানুষ গোটা দেশ থেকে আসবেন। সামনে বইমেলা, আন্তর্জাতিক পুস্তক মেলা রয়েছে, সেখানেও বহু মানুষ আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। JN.1 নামে একটি করোনার ভ্যারিয়েন্টের কথা বারবার শুনতে পাওয়া যাচ্ছে। এই জনসমাগম, এই উৎসবের মরশুম কি তাকে বেশ খানিকটা ইন্ধন যোগাবে সংক্রমণের মাত্রাটা বাড়িয়ে দেওয়ার জন্য? ডাক্তার বণিক। একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করা হয়েছে। দেখুন, আমরা চিরকাল জেনে এসেছি ধর্ম নিজের নিজের বিষয়, ধর্মীয় স্থান ছাড়া অন্যত্র ধর্ম পালন করবার ডাক দেওয়ার একটা প্রবণতা ইদানিংকালে ভারতবর্ষের আনাচে কানাচে কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বাড়ছে। আজকে ধর্ম পাঠ করবার জন্য কোনো মিটিং এর জায়গা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে লক্ষাধিক মানুষ একটি ধর্মের গ্রন্থ পাঠ করবার জন্য সমাবেশ করলেন। কেন? কোনো দরকার তো নেই। আজকে উৎসব ধর্মীয় উৎসব, আজকে উৎসব রাজনৈতিক উৎসব, আজকে ভোট রাজনৈতিক উৎসব, আজকে
কোন রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের পরিচালিত সরকারি বদান্যতা নিয়ে বিভিন্ন রকম উৎসবের আয়োজন করা হচ্ছে। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছিলাম যখন আমাদের দেশে, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কোভিড নামক ভয়ঙ্কর সেই ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছিল, তখনও সরকারি বদান্যতায় পুজো, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এবং কিছু উৎসব বিভিন্ন রকম ভাবে মানুষকে আকৃষ্ট করবার জন্য, প্রলোভিত করবার জন্য, প্ররোচিত করবার জন্য আয়োজন করা হয়েছিল। আজকে যেখানে আমরা বারংবার বলছি বিশ্ব একদিকে যেমন বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলছে, পাশাপাশি কিন্তু আমরা বলছি মানুষ থেকে মানুষের একটা শারীরিক দূরত্ব বজায় রাখলে এই সংক্রমণজনিত সমস্যা থেকে খানিকটা মুক্তি পাওয়া যাবে। সেই JN.1 তো এখন, এর আগে যখন আমরা আলফা, ডেল্টা ইত্যাদি ভাইরাসের প্রকোপের কথা দেখেছিলাম, তার তুলনায় আজকের ওমিক্রন বা তার উপপ্রজাতি JN.1 অনেক ক্ষীণজীবী, এর মারণ ক্ষমতা অনেক কম প্রমাণিত। এর কতখানি ক্ষমতা ছড়িয়ে পড়ার এখনো কেউ স্পষ্ট করে বলছেন না। এর উপরে নজরদারি চালাচ্ছে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে এক্সট্রাঅর্ডিনারি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছে। আগে কিন্তু শুধুমাত্র ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা শুনেছিলাম, এবারে শুনলাম এক্সট্রাঅর্ডিনারি ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। স্বাভাবিক কারণে কিছু একটা আছে, এবং সেই কিছু একটাকে যদি মোকাবিলা করতে হয়, ব্যক্তি মানুষের সাহায্য সহযোগিতা তখনই সুনিশ্চিত করা যাবে যখন প্রশাসন আপনি আচরি ধর্ম পরের শেখানোর মতন অবস্থায় যাবে। আমরা একদিকে বলবো আপনার পাশের মানুষটি হয়তো উপসর্গবিহীন করোনা আক্রান্ত, তার থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা আপনার অন্যতম পবিত্র বা দায়িত্ব। তখন আমরা দেখব প্রশাসনের উদ্যোগে, প্রশাসনিক সহায়তায়, রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন রকমের উৎসব পালন করা হবে। আমার বেশ মনে আছে 2021 সালে গঙ্গাসাগর মেলা, 2022 সালে গঙ্গাসাগর মেলার সময় এই একই প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম। তখনও আমরা বলেছিলাম যে এক বছর গঙ্গা স্নান না করলে, আগে যখন বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তখন গঙ্গাসাগর ছিল দুর্গম। আজকে গঙ্গাসাগর পর্যন্ত গাড়ি নিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যায়। যদি আপনার সত্যি সত্যি পুণ্য অর্জন করবার বাসনা থাকে, তাহলে মকর সংক্রান্তির জন্য বসে না থেকে আপনি যে কোনো দিন, যে কোনো সময় মকর সংক্রান্তির ওই গঙ্গা স্নানের উপযোগিতা বা উপকার যদি কিছু থাকে আদৌ, তা লাভ করতে পারেন। তার জন্য ওই বছরের একটা নির্দিষ্ট দিনে বা কয়েকটা দিনে আপনাকে গঙ্গাসাগর আসার দরকার নেই। ভারতবর্ষের যে দীর্ঘ পথ গঙ্গা নদী পরিক্রমা করেছে, যে কোনো স্থানে আপনি গঙ্গা স্নান করে গঙ্গা লাভের, পুণ্য লাভের অর্জন করতে পারেন। একসাথে এত মানুষের জমায়েত করার কোনো প্রয়োজন আছে আমি বলি না। পাশাপাশি বাণিজ্য এবং ব্যবসা সংক্রান্ত যে বিষয়ের কথা আমরা বারংবার শুনি এই জাতীয় উৎসবের পেছনে, সেগুলির অন্যথায় বা বিকল্প ব্যবস্থা কিন্তু ওই সরকারি উদ্যোগেই করা সম্ভব। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আমরা একাধিকবার দেখেছি। সাম্প্রতিকতম উন্মাদনার কথা যেটা অযোধ্যা মন্দির নিয়ে দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু দেখবেন আগামী 22 তারিখে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী হয়তো জমায়েত করবেন। আমি ব্যক্তিগতভাবে চিকিৎসক বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে নিজস্ব কোনো ধর্ম নেই, মত নেই, পথ নেই, সাধারণ মানুষের কথা বলাই আমাদের কাজ। সেখানে আমরা বারংবার বলবো এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে যখন বাতাস দূষিত, যখন আপনি আমি সবাই জানি সেই বাতাসের মধ্যে অসংখ্য রোগ সৃষ্টিকারী জীবাণু ঘুরে বেড়াচ্ছে, যেটা কখনো আমাদের শ্বাসনালীর মধ্য দিয়ে, কখনো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগের মধ্য দিয়ে, চামড়া বা স্কিনের মারফত বা খাদ্যনালীর মারফত, এমনকি আমরা যে প্রাকৃতিক কাজকর্মগুলো করি, মলত্যাগ করি। এবং একটি রিপোর্ট সাম্প্রতিককালে বেঙ্গালুরুর একটি ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে যে ভারতবর্ষের কোথাও কোথাও নর্দমার জলে কোভিড ভাইরাসের উপস্থিতি ধরা পড়ছে। স্বাভাবিক কারণেই শুধুমাত্র পোলিওতে আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করব, আর করোনার মতন সংক্রমণে পরিবেশের মধ্যে যে ভাইরাস লুকিয়ে আছে, ছড়িয়ে আছে, তাকে নিয়ে ভাববো না, এটা তো হতে পারে না। তাই সব মিলিয়ে আজকে কিন্তু ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের রাষ্ট্রীয় উদ্যোগে, রাষ্ট্রীয়
রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব বলে আমি মনে করি মানুষকে সত্যি সত্যি সচেতন করে এ জাতীয় উৎসব পালনে জনসমাবেশের হিড়িক না তুলে মানুষকে সচেতন করা, যেটুকু না করলেই নয় সেটুকু করুন। আজকে আপনার সংযত আচার আচরণ আগামী দিনে হয়তো পরবর্তী প্রজন্মকে আরেকটু সুস্থ, স্বাভাবিক, ভালো থাকতে দেবে। টুডেস পেন মে বি দ্য টুমরোজ গেইন, এই তথ্যকে, এই স্লোগানকে সামনে আনতেই হবে। যত তাড়াতাড়ি আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার বোঝে, তত আগামী প্রজন্মের আমাদের মঙ্গল হবে বলেই আমি বিশ্বাস করি। ডাক্তার কাজল কৃষ্ণ বণিক কে তো বলেই দিলেন ডাক্তার বণিক যে ঠিক কি করা দরকার এই মুহূর্তে। আমি সেই রেমেডির জায়গাটা একটু আসবো খুব সংক্ষেপে, খুব সময় কম। প্রথমে আসবো অবশ্যই স্বাতীদির কাছে, ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। রেমেডিটা কি এই মুহূর্তে বাঁচবার উপায়? এতক্ষণ ধরে অনেক ব্যাপারগুলো নিয়ে উনি ডিটেলসেই বললেন, এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সরকার, আমাদের যারা আর কি মেইন ইমপ্লিমেন্টেশনস বডি, আজকে সত্যি আমাদের খুব দুঃখের বিষয়, আজকে যখন পলিটিক্যাল ইস্তাহার বেরোয় পরিবেশ কিন্তু সেখানে একেবারেই ব্রাত্য থাকে। সুতরাং ইমপ্লিমেন্টেশনসের জায়গায় গিয়ে পরিবেশের কথা কেউ ভাবে বলে মনে হয় না। কারণ যদি সেটা হতো তাহলে আজকে যে কোনো মেলা যখন হচ্ছে তখন প্লাস্টিক যে বর্জনের কথা বলা হচ্ছে বা বায়ু দূষণের কথা বলা হচ্ছে, সেই নিয়ে অ্যাটলিস্ট কিছু সাধারণ মানুষকে সহজ করে বোঝানোর কিছু প্রথা আমরা কিন্তু দেখতে পেতাম, যেটা কিন্তু এখনো পর্যন্ত, হয়তো করোনা তো বড় বিষয়, কিন্তু তার আগেও আমাদের এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের জনস্বাস্থ্য, কাজলবাবু জানেন, যেগুলো ভীষণভাবে এক একটা, একটু আগেই যেটা আমি বলছিলাম যে আজকে গঙ্গাসাগর মেলার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর সন্ন্যাসী বাবুঘাটে এসে আছেন, এবং সেখানে তাদের কি স্বাস্থ্য, কিভাবে তাদের স্বাস্থ্য মেনটেন হচ্ছে এবং তাদের দ্বারা সেই চারিপাশের জনস্বাস্থ্য কিভাবে সুস্থ হচ্ছে, সেই জায়গাটা আমরা কতটা দিশা দেখাতে পারছি আগামী প্রজন্মের কাছে, এবং আমাদের কাছেও কিন্তু বিষয়টা একেবারেই পরিষ্কার নয়। আর একটু আগে আপনি যেটা বলছিলেন যে ধোঁয়াশা, এটা নিয়ে বহুবার কথা বলা হয়েছে এবং বিভিন্নভাবে অ্যাওয়ারনেসের কথাও হয়েছে এবং অ্যাওয়ারনেস করাও হয়েছে, কিন্তু মানুষকে সচেতন আরো বেশি করে হতে হবে। যে কোনো যে আমরা স্টাবল বার্নিং বলি, সেগুলো যদি এই শীতকালেতে যখনই পুড়িয়ে দেওয়া হচ্ছে তখনই কিন্তু শহরের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম শুকনো পাতা, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে একটু প্লাস্টিকের বোতল থেকে শুরু করে কাগজপত্র, যে কোনো মেলা, আজকে আমরা এই বাবুঘাট চত্বরে একটু গেলেই দেখতে পাবেন সব জায়গায় ভীষণভাবে সেইগুলোকে, কাঠের যে জ্বালানিগুলোকে পুড়িয়ে সেখান থেকে বায়ু দূষণ হচ্ছে। মানে এগুলো আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি। সব থেকে বড় কথা যেটা, যে মানুষকে সচেতন হয়ে এবং ইমপ্লিমেন্টেশনস যারা করছেন, সরকার থেকে যারা বসে আছেন, তারা যেন এই পরিবেশকে আরেকটু গুরুত্ব দেন, এটা একটা আবেদন থাকবে যে আমাদের অ্যাটলিস্ট জনস্বাস্থ্যের কথা ভেবে। একদমই। ডক্টর ঘোষের কাছে যাব, ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ। ছোট করে বলি, কাজলদা জনস্বাস্থ্য নিয়ে অনেক গবেষণা করেছেন এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি যেটা মনে করি যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং আমাদের ভারতবর্ষ যেভাবে ধর্ম নিয়ে আর যেভাবে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ নিয়ে আছে, আমার মনে হয় পৃথিবীতে যত বড় বড় যারা সায়েন্টিস্ট আছে, যারা মেডিসিন নিয়ে গবেষণা করছে বা যারা অ্যানিমেল ডিজিজ নিয়ে গবেষণা করছে, তাদের কিন্তু আমাদের ভারতবর্ষে এসে থাকা উচিত কিছুদিন। তাহলে বুঝতে পারবে কিসের থেকে। আমি ওনাকে, ওনার মতন পাণ্ডিত্য আমার ডাক্তারি শাস্ত্রে নেই, আমি তাও বলতে চাইছি যে আমাদের শরীরে না নানান জায়গায় লাম্প হচ্ছে, লাম্প থেকে টিউমার হচ্ছে, এবং ডক্টরের কাছে যখন যাচ্ছি ডক্টর বলছে ভাইরাস থেকে এসছে। তো এখন ভাইরাস কিভাবে ঢুকছে শরীরে, সেটা মাইক্রোপ্লাস্টিক থেকে ঢুকছে না বাতাস থেকে ঢুকছে না জলের সাথে ঢুকছে, সেটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। আমাদের পরিবেশ বিজ্ঞানে একটা কথা আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কি কি, কোথায় কি ক্ষতি হচ্ছে সেটা আমাদের দেখা। তো যখনই এই গঙ্গাসাগরের মতন এত বড় একটা মেলা হচ্ছে, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে না। যখন তোমার গুলমোহরে তুমি যেটা বললে যে এত
বরফ জমেনি, সেখানে একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দরকার ছিল। যেখানে ল্যান্ডস্লাইড হচ্ছে দার্জিলিং, কাশ্মীর বা সব জায়গায়, সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দরকার ছিল। অর্থাৎ আমরা যদি ইআইএটাকে যদি আমার রাজনৈতিক কারণে বা অন্য কোনো ধর্মীয় কারণে আমরা যদি ওটাকে বাতিলের খাতায় ফেলে দিই, মানে আমার রাজনৈতিক স্বার্থের আমার যদি আঘাত লাগে, ধরো একটা পুকুর ভরাট হচ্ছে, আমি সেখানে ইআইএ করলাম না, যে পুকুরটা ভরাট হলে কি কি তার ক্ষতি হবে, বা কোনো জায়গায় একটা মনে করো নির্মাণ কাজ হচ্ছে, সেখানে আমি ইআইএ করলাম না, কারণ অনেকের স্বার্থে আঘাত রাখতে পারে। তো রাজনৈতিক এবং এই ধর্মের উপরে উঠে পরিবেশবিদরা যারা কাজ করছে, ডাক্তাররা যারা কাজ করছে, চিকিৎসকরা, সবার রাজনৈতিক আর ধর্মের উপর উঠে কাজ করা উচিত। সেরকম আমাদের রাজনৈতিক নেতাদেরও যাতে পৃথিবীটা বাঁচে, যাতে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বা এই সমস্ত ঋতু পরিবর্তনের কথা হচ্ছে, এখন অনেক সময় নষ্ট হয়ে গেছে, রাজনৈতিক নেতাদের সেইভাবে তাদের এগিয়ে আসতে হবে। সকলের এগিয়ে আসা প্রয়োজন, না হলে আমাদের বসুন্ধরাকে আর বাঁচানো যাবে না। আমরা এক অসুস্থ বসুন্ধরার মধ্যে বসবাস করছি, যিনি আমাদের মা, আমাদের প্রকৃতি, তাঁদেরকে বাঁচানোর জন্য বোধহয় আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা দরকার। আমাদের বিশেষজ্ঞরা সেরকমটাই বলছেন। অনেক অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য ডক্টর শোভেন্দ্রমোহন ঘোষ, ডক্টর কাজল কৃষ্ণ মরিক এবং ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীকে। আসলে আমরা রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে, নানান রকম বিষয় নিয়ে খুব মেতে থাকতে পছন্দ করি, কিন্তু আমাদের আশপাশটা যে ক্রমাগত বদলে যাচ্ছে এবং সেই বদলে যাওয়ার প্রভাবটা যে আমাদের নিজেদের উপরেই পড়ছে এবং আমাদের আশপাশের প্রকৃতির উপরেও পড়ছে, সেই দিকটায় হয়তো তেমন করে আর খেয়াল রাখা হয় না, অথবা এরকমভাবে বলা ভালো, আমাদের খেয়াল রাখতে দেওয়া হয় না। অর্থাৎ যারা খেয়াল রাখান, সেই পলিসি মেকাররা এবং ইমপ্লিমেন্ট যারা করবেন, রূপায়ণ যারা করবেন, তাদেরও বোধহয় একটুখানি এই মুহূর্তে ভেবে দেখা দরকার। অনেকটা দেরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের চারপাশ থেকে যে বিপদটা সমগ্র মানব জাতির উপরে ধেয়ে আসছে, শুধুমাত্র কলকাতা শহর বলে নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, শুধুমাত্র ভারত বলে নয়, শুধুমাত্র পশ্চিম এশিয়া বলে নয়, আসলে গোটা পৃথিবী জুড়েই এই বিপদটা আসছে। কাশ্মীরের গুলমার্গের কথা আপনাদের বললাম একটু আগে, আর কাশ্মীরের খিলেনমার্গ, কাশ্মীরের চন্দনওয়াড়ির স্বাভাবিক যে বরফের সেতু, সেটা নিয়ে বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরেই আলোচনার মধ্যে ছিল। সেই বরফের সেতু গলে যাচ্ছে, এই সমস্ত কিছু, সাইবেরিয়াতে বরফ গলে যাচ্ছে, এই সমস্ত কিছু একবারও কি ভেবে দেখছেন না কেউ? ভেবে দেখছেন না আমাদের পলিসি মেকাররা যারা নীতি প্রণয়ন করছেন? ভেবে দেখছেন না যারা ইমপ্লিমেন্ট করছেন, সেগুলিকে রূপায়ণ করছেন? ভেবে দেখছি না আমরা যারা প্রত্যেক দিন এই একটা দূষিত পরিবেশের মধ্যে বসবাস করছি? বোধহয় ভেবে দেখার সময় এসেছে। সংবাদ মাধ্যমের কাজ মানুষকে সচেতন করা, আপনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া। তাই আজ আমাদের এই হাইটকের আলোচনার মাধ্যমে সেটাই করবার চেষ্টা করলাম। নমস্কার।